রাজ ক্লিনিক থেকে রিলিজ হয়ে বসায় এসেছে। কতক্ষণ নিজে নিজে আয়নায় নিজের দিকে তাকিয়ে কি যেন দেখছে। কাজল চাচা, খালা খুব ভয় আছে। রাজ ক্লিনিক থেকে এসেই রুমে ডোর বন্ধ করে আছে, এতে সবাই ভয় আছে। রাজকে সবাই ভয় পায়, তাই কেউ কিছু বলতে পারছে না। রাজের রুমের সামনে সবাই দাঁড়িয়ে আছে। হঠাৎ রাজের রুম থেকে অনেক আওয়াজ ভেসে আসলো। রাজরুমের জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলেছে। চাচা, কাজল রাজকে থামানোর জন্য অনেকবার দরজা ধাক্কা দিচ্ছে, তবুও রাজ দরজা খুলছে না। অনেকক্ষণ পর দরজা খুলল রাজ। সবার টেনশনের কোনো কারণ নেই, যে যার রুমে ঘুমুতে যাও। আমি ঠিক আছি। সবাই দাঁড়িয়ে আছে। রাজ একটা জোরে চিৎকার করে বলল, আই সে জাস্ট আউট ফ্রম হিয়ার। ভয় সবাই চলে গেল। রাজ রকিং চেয়ারে বসে বসে চোখ বন্ধ করে কি যেন ভাবছে। শীতলকে স্বাভাবিক রাখার জন্য রোদ আবার ভার্সিটি যেতে বলেছে শীতলকে। শীতল কারে বসে আছে। ড্রাইভ করেছে ড্রাইভার। শীতল বাহিরে তাকিয়ে আছে। হঠাৎ কার থেমে গেল। কি হলো ড্রাইভার? কার থামালে কেন? ম্যাডাম, সামনে কে যেন গাড়ি নিয়ে আছে। তাকে বলো কার সাইডে নিতে। আমার লেট হচ্ছে, ক্লাসে যাব। ড্রাইভার গিয়ে সামনে থাকা কারের মালিকের সাথে কথা বলল, বাট কোনো কাজ হলো না। ম্যাডাম, লোকটা যাচ্ছে না, কোনো কথা শুনছে না। আপনি দাঁড়ান, আমি দেখছি। শীতল কার থেকে নেমে গিয়ে লোকটার কারের সামনে গেল। এক্সকিউজ মি, আপনি কে? এভাবে সামনে দাঁড়িয়ে আছেন কেন কার নিয়ে? আমরা যাব কিভাবে? লোকটা কার থেকে নামতেই শীতল শকট খেল। কারণ লোকটা আর কেউ নয়, লোকটা রাজ। রাজ হিরোর মতো কার থেকে নামল। ফর্মাল কোট, শার্ট, প্যান্ট পরা, চোখে সানগ্লাস। রাজ সানগ্লাস খুলে বলল, মিসেস রাজ কি যেন বলছিলেন? শীতল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। শীতল সেলোয়ার কামিজ পরা। এটা দেখে রাজের প্রচণ্ড মাথা নষ্ট হলো আর রাগও হলো। রাজের ইচ্ছে করছে রাস্তায় শীতলকে শাড়ি পরিয়ে দিতে নিজের হাতে। রাজ আবার বলল, মিসেস রাজ কথা বলছেন না কেন? এমনিতে তো আপনি বেশি কথা বলেন। আমার লেট হচ্ছে, আমি আসছি। আপনি কারটা সাইড করুন প্লিজ। জজ, কি বললে? তোমার লেট হচ্ছে আর আমাকে বলছো কার সাইড করতে? শীতল চুপচাপ মাথা নিচু করে আছে। সাহস আর বুকের পাটা থাকলে আমার কারের সামনে দিয়ে তোমাদের কারকে নিয়ে যাও তো। দেখুন, আপনি বাড়াবাড়ি করছেন। কি আমি বাড়াবাড়ি করছি? জি হ্যাঁ। ঠিক আছে ডার্লিং, বাড়াবাড়ি কাকে বলে তা দেখাচ্ছি। রাজ শীতলকে অবাক করে দিয়ে তাকে কোলে তুলে নিল। কি করছেন কি? ছাড়ুন আমাকে। লোকে দেখলে কি বলবে? কি দেখুক, দেখার জন্যই তো করছি। আর কে কি বলবে? নিজের বউকে কোলে তুলে নিয়েছি। কার এত বড় বুকের পাটা যে রাজকে কিছু বলবে? শীতল জোরে জোরে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করল। ডার্লিং, তোমার গলার আওয়াজ এত কম কেন? ভলিউমটা বাড়াও প্লিজ। জজ, ভালো হবে না বলছি। ছাড়ুন প্লিজ জজ, আমি কিন্তু লোক জড়ো করব। রাজকে ভয় দেখাচ্ছ? দেখাও ডার্লিং। খবরদার ডার্লিং বলে ডাকবেন না আমাকে বাজে লোকের মতো। কে বলে যে আমি ভালো লোক? আমার বউ বলে আমি বাজে? আমার শ্বশুর শাশুড়ি বলে আমি বাজে? আমার একমাত্র শ্যালকও বলে আমি বাজে? রাজ শীতলকে কোলে নিয়ে নিজের কারের সামনে বসিয়ে দিল। আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে।
লেট হচ্ছে। রাজ সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, আজকে ভার্সিটি যাওয়া হবে না তোমার? মানে? মানে খুব সোজা। আজকে আমার ভার্সিটি যাবে। তুমি আমার ক্লাস করবে। আজকে আমি তোমাকে রোমান্সের চ্যাপ্টার শেখাবো। আমার দরকার নেই এমন ক্লাসের। আমাকে ছাড়ু প্লিজ জজ, দয়া করে। রাজ বেল্ট বাঁধা শেষ করে শীতলের খুব কাছে এসে বলল, আমাকে কাল তুমি ক্ষতবিক্ষত করেছ। আমার হৃদয়ে রক্ত জড়িয়েছ। শরীরের ব্যথা তো আমার কাছে কিছুই না। মনে ভীষণ ব্যথা করছে ডার্লিং, যেটা তুমি সারাবে। তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া আর তোমার গায়ের পারফিউমের মতো নেশাগ্রস্ত সুবাস হল ঔষধ আমার মনের ব্যথা সারানোর জন্য। রাজ কথাটা বলেই শীতলের কপালে চুমো খেল। শীতল চুপচাপ বসে আছে চোখ বন্ধ করে। তার চোখ থেকে পানি পড়ছে। রাজ ড্রাইভ করছে। আর শীতল মাথা নিচু করে বসে আছে রাজের পাশে। রাজ রোডের থেকে বেশি শীতলের দিকে তাকাচ্ছে নেশাগ্রস্তের মতো। যেন কতকালের নেশাজন্য রাজের হৃদয় হাহাকার করছে। রাজ শীতলের এক হাত ইতিমধ্যে নিজের করায়ত্তে করে ফেলেছে। রাজ একটা বাংলো বাড়ির সামনে শীতল নিয়ে এলো। রাজ কার থেকে নেমেই শীতলকে নামার জন্য কারের ডোর ওপেন করল। নামো ডার্লিং। শীতল কোনো রেসপন্স দিল না। রাজের প্রচণ্ড রাগ হয় যখন তার কথা কেউ না শোনে। রাজ চিৎকার করে বলল, নামছ না কেন? শীতল আচমকা চমকে গিয়ে কান্না করে দিল ভয়ে। রাজ নিজেকে বলল, কন্ট্রোল রাজ, কন্ট্রোল। রাজ শীতলকে কোলে তোলে নিল আবার। শীতল চোখ বন্ধ করে আছে ভয়ে। কোনো বাধা দিতে পারছে না ভয়ে। সে তো জানে রাজ একরোখা। রাজকে আটকাতে পারে না কেউ কোনো কিছুতে। রাজ শীতলকে নিয়ে বাংলোয় ঢুকে একটা রুমে নিয়ে গেল। সোফায় শীতলকে বসিয়ে দিল রাজ। এদিকে ড্রাইভার রোদকে সব জানিয়েছে। রোদ রেগে একাকার। রোদ ঢাকার কমিশনারের পদে নিয়োগ নিয়েছে। সে তার পুলিশ বাহিনীকে রাজকে শীতলের অপহরণের জন্য গ্রেফতারে আদেশ দিয়েছে। অনেকক্ষণ হয়ে গিয়েছে শীতল নিচের দিকে তাকিয়ে আছে। রাজ ফ্লোরে হাঁটু গেড়ে বসে শীতলকে দেখছে। ডার্লিং, বলো তো তোমার সমস্যা কি? কেন আমাকে এত কষ্ট দিলে? আমাকে কষ্ট দিয়ে তুমি তো নিজেও কষ্ট পাচ্ছ। এখন তো এখানে নেই কেউ, শুধু আমি আছি। তোমার রাজকে কেন এত কষ্ট দিলে? যেই রাজের অত্যাচার গত 1 বছর ধরে সহ্য করেছ। আর এখন যখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি তখন তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। শীতল কিছু বলল না। রাজের এমনিতে মাথা নষ্ট, তার উপর শীতল কথায় বলছে না। রাজ প্রায় 1 ঘন্টা শীতলকে বোঝালো নানাভাবে। কেউ কি তাকে ভয় দেখিয়ে রাজে থেকে দূরে চলে যেতে বলেছে নাকি? এরকম আরও নানা প্রশ্ন করেছে রাজ শীতলকে, বাট শীতল কোনো জবাব দেয়নি। রাজ রাগে পাশে থাকা সোফায় দিল এক লাথি। শীতল তবুও চুপ করে আছে। রাজ পড়েছে মহা ঝামেলায়। শীতল একেবারেই কথা বলছে না। কথা বললে তো রাজ বুঝতে পারবে সমস্যা কোথায়। সমস্যা বুঝে রাজ সমাধান করে শীতলকে নিজের কাছে নিয়ে যেতে চাচ্ছে, বাট শীতল হঠাৎ বলল, আপনি একটা রেপার। দেরি হলেও বুঝতে পেরেছি। এ কারণেই আমি আপনার সাথে থাকব না। রাজ এই কথা শুনে শীতলের ঘাড়ে হাত দিয়ে খুব কাছে গিয়ে বলল, আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো। শীতল রাজের চোখের দিকে না তাকিয়ে বলল, আমার থেকে দূরে যান। আপনার ছোঁয়া আমার ঘৃণ্য লাগে।
আমার গা ঘিন ঘিন করে। আপনি একটা রেপার। রাজ এবার প্রচণ্ড রেগে গেল শীতলের মুখে এগুলো শুনে। রাজ রাগ সামলানোর জন্য শীতলের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল। রাজ খুব জোরে ধরাতে শীতলের নিঃশ্বাস নিতে কষ্ট লাগছে। শীতল রাজকে ছাড়ানোর জন্য প্রচুর চেষ্টা করল। শীতল নখ দিয়ে রাজের পিঠে আঁচড় কাটল। রাজ আরও জোরে শীতলকে নিজের কাছে নিয়ে এলো। রাজ বোঝাতে চাচ্ছে রাজের থেকে যত দূরে যাবে ততই কাছে আসতে হবে। অনেকক্ষণ রাজ শীতলকে ছেড়ে দিল। তোমার ঠোঁটের ছোঁয়া আজকে কয়দিন পর পেলাম বলো তো? শীতল স্বাভাবিক হয়ে বলল, আপনার মতো রেপিস্ট এটাই করতে জানে। এজন্যই আপনি আমাকে ছাড়তে চান না। আপনি শুধু আমার শরীরকে ভালোবাসেন। আপনার চাহিদা মেটানোর জন্য অনেক জায়গা আছে, ওখানে যান। আপনার ছোঁয়া জাস্ট অসহ্য লাগছে আমার। কথাগুলো বলে কষে একটা থাপ্পড় মারল। রাজ থাপ্পড় শীতলের কথা শুনে সিংহের রূপ নিল। রাজ শীতলের কাছে গিয়ে শীতলকে কোলে তুলে নিল। রাজ শীতলকে নিয়ে বেডের মাঝখানে ফেলে দিল ধপ করে। রাজের নিজের কোট শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল, সেই সাথে শীতলের ওড়না। আমাকে স্পর্শ করলে খবর আছে। আমি আপনার নামে কেস করব থানায়। আমার ভাই থানার পুলিশ কমিশনার। তুমি যাই বলো না কেন আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আর আমাকে কোনো থানায় নিয়ে যায় আমার শ্যালক, সেটা আমিও দেখব। রাজ শীতলের উপর উঠে শীতলের ঘাড়ে নিজের নাক ঘষতে শুরু করল। আমাকে ছাড়ুন প্লিজ জজ। আমাকে ধরবেন না আপনি। দূরে যান আমার থেকে জানোয়ার শয়তান কোথাকার। আমি জানোয়ার, শয়তান আর রেপার? বারবার বলছো আমি রেপার, তাই না? শীতল কান্না করছে। রাজ শীতলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চাদর টেনে গায়ে দিয়ে বলল, শীতল কান্না করছো কেন? আমি তো পর কেউ নয়। আমি তোমার স্বামী শীতল। তোমার উপর আমার অধিকার আছে। মহান আল্লাহ তাআলা আমাকে সেই অধিকার দিয়েছে। তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি, এটাই সত্যি। তুমি কোনো চাপে পড়ে এমন মিথ্যা কথা বলেছ। পুরো গোষ্ঠী মিলে আমাকে অপমান করেছ। আঘাত করে আমাকে রক্তাক্ত করেছ। আমি কিছুই বলিনি, শুধু চুপচাপ সহ্য করেছি। নইলে রাজের গায়ে হাত তোলে এমন বুকের পাটা কারো নেই দুনিয়াতে। কলিজা ছিঁড়ে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলব এমন কথা কেউ ভাবলে। আমি ভালো করে জানি তুমি পরিবারের চাপে এমন করছো। কি হয়েছে তা আমাকে বলছো না পর্যন্ত। ভেবো না তোমাকে ভুল বুঝে দূরে সরে যাব। আমি একবার এরকম ভুল করেছি, আর এমন করব না। আমার ভালোবাসা এত ফুটবল মনে করো না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার সাথে থাকতে হবে, তুমি চাইলেও আর না চাইলেও। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। নকল বাড়ি পৌঁছে দিয়ে আসি, পরে আসল বাড়িতে নিয়ে আসব তোমায়। এজন্য রেডি হয়ে থাকো। শীতল এখনো চুপচাপ। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে গোস করিয়ে দিতে পারি। আমরা দুজন একসাথেই গোসল করব, তার সাথে ফ্রিতে চেঞ্জ করিয়ে দেব তোমায়। শীতল রাজের কথা শুনে পুরো চাদরটাই নিজের গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। রাজ মুচকি হাসল। তখনই রাজ শীতলের ফোনে রোদের নাম্বার বাজতে দেখল। রোদ বলছি, শীতল, এতক্ষণ কোথায় ছিলি? এখন কোথায় তুই? আমি তোর জিজু বলছি। রোদ, কুকুরের বাচ্চা, তুই কি করিস শীতলের ফোনে? আমার ওয়াইফের ফোনে আমিই তো থাকব। বাজে কথা রাখো। শীতল কোথায় বল? আমার সাথে আছে আমার বউ। আর খুব ভালোই আছে।
শয়তান, তুই কি করেছিস শীতলের সাথে? সেটা বলা যাবে না কি করেছি। জানোয়ারের বাচ্চা, তুই শীতলের গায়ে হাত দিবি না। দিয়েছি আর দেব। দেখি তুই কি করতে পারিস। রাজ ফোন কেটে দিল। রোদ তার ফোনটা ছুঁড়ে মারল আর অতীতের কথা ভাবতে লাগল। রাজ আর রোদ স্কুলে পড়া কালীন রাজ তাদের এক ফ্রেন্ডের চোখে পেন্সিল ঢুকিয়ে দিয়েছিল। ছেলেটার চোখ নষ্ট যায় সারা জীবনের জন্য। রাজ রোদের আড়ালে ছেলেটাকে ক্ষতিপূরণ হিসেবে ছেলেটার সাথে রোজার বিয়ে দেবার প্রতিজ্ঞা করেছিল। রাজ কিছুতেই কারো কাছে দোষী হয়ে থাকতে চায় না। রোদ এই কথা জেনে ডিসিশন নেয় সে রোজাকে ফিরিয়ে দেবে। রোদ তার বাবার জন্য রোজাকে ফিরিয়ে দিয়েছিল। আজকে বাবা আর রাজের কারণে রোজা কষ্টে আত্মহত্যা করেছে। রোদ কখনো বিয়ে করে বংশের প্রদীপ রক্ষা করবে না প্রতিজ্ঞা করেছে। এটা তার বাবার শাস্তি। আর রাজের শাস্তি হল রোদ যে ভালোবাসার আগুনে পুড়ছে ঠিক তেমনি শীতলের ভালোবাসার আগুনে তাকে পুরানো। প্রথমে রোদের মনে এমন কথা আসেনি বা প্রতিশোধের আগুন জ্বলেনি, কিন্তু শীতলের সাথে যা করেছে তারপর রাজকে মাফ করার প্রশ্নই উঠে না। রোজার কসম খেয়ে রোদ প্রতিজ্ঞা করেছে সে কখনো বিয়ে করবে না আর ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দিয়ে ছাড়বে। রোদ বেঁচে থাকতে কখনো রাজকে শীতলের কাছে আসতে দেবে না। শীতল ওয়াশরুম থেকে শাড়ি পেঁচিয়ে বের হল। শীতল শাড়ি পরতে জানে না। তাকে খালা শাড়ি পরিয়ে দিত বা কোনো সার্ভেন্ট। রাজ শীতলকে কাছে টেনে এনে নিজ হাতে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানোর সময় রাজ শীতলের উন্মুক্ত নাভিতে চুমো খেল। রাজ বলল, এখানে আমার বেবিসরা আছে। তারা কবে যে আসবে আর কবে তাদের বাবার কষ্ট বুঝবে। তাদের দেখা উচিত তাদের বাবার সাথে তাদের মা কত অন্যায় করছে, কত কষ্ট দিচ্ছে তাদের মা তাদের বাবাকে। রাজমন ভরে শীতলের নাভিতে চুমো খেল। শীতল শিহরিত হয়ে রাজের চুল মুঠি দিয়ে ধরল। রাজ শীতলকে কোলে নিয়ে কারে বসাল। রাজ শীতলকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিল। শীতল কিছু না বলে চুপচাপ হেঁটে যাচ্ছিল। ডার্লিং। শীতল পেছনে তাকাল। এখন নকল বাড়ি থাকো। খুব তাড়াতাড়ি সব রহস্য উদ্ধার করে তোমাকে আমার কাছে নিয়ে আসব। টেনশন করো না। খেয়ে দে নাকে সর্ষে মেখে ঘুমাও। আই লাভ ইউ। আই কান্ট লিভ উইদাউট ইউ। শীতল বাড়িতে ঢুকে গেল। রাজ চলে গেল কিছুক্ষণ তাকিয়ে থেকে। রোদ বারান্দা থেকে এসব দেখছিল আর লুচির মতো ফুলছিল। সে বেঁচে থাকতে এ জীবনে কখনো রাজ আর শীতলকে এক হতে দেবে না। রোদ ওয়েলেট থেকে রোজার ছবি বের করে দেখল এক পলক। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হল। পরের দিন রাজ শীতলের বাসার সামনের পেছনে দিক দিয়ে দাঁড়িয়ে রইল তাকে এক পলক দেখে অফিসে যাওয়ার জন্য। বাট শীতল একবারের জন্য এলো না বারান্দায়। রাজ মন খারাপ করে অফিসে গেল। রাজের কোনো কাজে মন টিকছে না। শীতলকে ছাড়া সে কিছু ভাবতে পারছে না। ইচ্ছে করছে রোদকে মার্ডার করে শীতলকে নিজের কাছে নিয়ে আসতে। শীতলের মুখের দিকে তাকিয়ে রাজ বেশি জোর দেখাচ্ছে না। রাজ শীতলকে কষ্ট দিতে চায় না আর। তা না হলে শীতলকে এতক্ষণ শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখতে পারত। রাজের কাছে সন্ধ্যায় একটা ফোন এলো। রাজের সিক্রেট গার্ড তাকে জানিয়েছে যে শীতলকে আজকে সজল নামের কেউ দেখতে এসেছে। বিয়ের কথা ভাবছে শীতলের বাড়ির লোক শীতলের। রাজের মাথা নষ্ট হয়ে গিয়েছে এমন কথা শুনে। রাজ লেট না করে বাতাসের বেগে শীতলদের বাড়িতে আসলো ড্রাইভ করে। রাজ মেইন গেট ভেঙে ঢুকল শীতলদের বাড়িতে।
বাট রাজ ভেতরে ঢুকতে পারল না, কারণ রোদ পুরো পুলিশ বাহিনী দিয়ে সারা বাড়ি গার্ড দিয়ে রেখেছে। রাজ জোর জবস্তি ঢুকতে চাইল বাড়িতে, বাট পুলিশ গার্ডরা তাকে ঢুকতে দিল না। বলল, মিস্টার রাজ, আপনি এভাবে রাতে ভদ্রলোকের বাড়িতে আসবেন না, আর এভাবে বিশৃঙ্খলাও করবেন না। আপনি একজন বিশিষ্ট লোক, আপনি আসতে পারুন। রাজ রেগে পুলিশ গার্ডটাকে লাথি মারল। রোদ এটা দেখে রাজকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজের কপাল থেকে ব্লিডিং বের হচ্ছে। রাজ বলল সে কিছুতেই যাবে না শীতলের সাথে কথা না বলে। রোদ রাজকে থ্রেট করল এখান থেকে চলে যেতে। রোদ রাজের মাথা ফাটানোর পরেও কিছু বলল না। এদিকে তার খেয়ালও নেই। রাজ জোরে জোরে চিৎকার করে শীতলের নাম ধরে ডাকতে লাগল। রাজ বলছে সে শীতলের সাথে দেখা না করে যাবে না কিছুতেই। হঠাৎ বজ্রপাত শুরু হল। আকাশ ফেটে যেন বজ্রপাত হচ্ছে। খুব জোরে বৃষ্টি শুরু হল। সবাই ভেতরে ঢুকে গেল। গার্ডরা এখনো মেইন ডোরে পাহারা দিচ্ছে, রাজ যেন ভেতরে ঢুকতে না পারে। রাজ বৃষ্টি উপেক্ষা করে শীতলের রুমের বারান্দার দিকের রাস্তায় দাঁড়িয়ে রইল, আর জোরে জোরে শীতলের নাম ধরে চিৎকার করতে থাকল। রাজ তার চিৎকার থামাচ্ছে না। এদিকে ঝড় শুরু হল ঢাকাতে। রাজ বৃষ্টিতে ভিজে এক পলকও ফেলছে না শীতলের রুমের দিক থেকে তাকিয়ে। ঢাকা শহরে 4 নাম্বার বিপদ সংকেতে চলছে। পুরো বাংলাদেশেও একই অবস্থা। এই সময় কাকপক্ষীও নেই, আর রাজ এখনো রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে এক পলকহীনভাবে শীতলের জানালার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা এত অসহায় সেটা জানা ছিল না রাজের। রাজের কি নেই? সব আছে। প্রতিপত্তি, শক্তি, ক্ষমা সব আছে। তবুও সে তার ভালোবাসাকে জয় করতে পারছে না। এক সময় যার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল, যাকে মানুষ পর্যন্ত ভাবেনি, শুধু এক ধলা মাংসের পিণ্ডের পিণ্ড ভেবে প্রতিশোধ নিয়েছে। গা শুকুতে শুকুতে নতুন আরেক গা যাকে দেওয়া হয়েছিল, আজকে তার জন্য নিজের শরীর বারবার ক্ষতবিক্ষত হচ্ছে। এত কষ্ট কেন জীবনে ভালোবাসার জন্য? কেউ কি বলতে পারো রাজকে? রাজের কোনো জ্ঞান নেই চারদিকে কি হচ্ছে। সে আপন মনে শীতলকে এক পলক দেখার জন্য দাঁড়িয়ে আছে। চোখ থেকে অনবরত পানি পড়ছে, যেটা বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে। রাজের মন বলছে শীতল তাকে অনুভব করছে। তারা যে একই দেহে দুটি প্রাণ। রাজ জানে শীতল তার মতো জানোয়ার অমানুষকেই ভালোবাসে। তবে কিসের জন্য তাদের ভালোবাসার জয় হচ্ছে না? কেন উপরওয়ালা বারবার পরীক্ষা নিচ্ছে তাদের? একবার রাজকে দিয়ে পরীক্ষা, আরেকবার শীতলকে দিয়ে পরীক্ষা। রোদ উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। রোদ এখন বিকৃত কীটে পরিণত হয়েছে। রোজার ছবিটা দেখে দেখে সে রাজের কষ্ট অনুভব করছে। রাজ এক পর্যায়ে আবারও চেষ্টা করল মেইন ডোর ভেঙে শীতলের কাছে যাওয়ার। প্রায় 30 জন লোকের সম্মুখীন হতে হয়েছে তাকে। সবাইকে সামনে থেকে সরাতে সরাতে তার ক্লান্ত হয়ে যাওয়ার কথা, অথচ সে ক্লান্ত নয়। একই তাহলে অন্ধ্রপ্রেমের শক্তি। রাজ পাগলের মতো সবাইকে আঘাতের পর আঘাত করছে। সব কটাকে মেরে তক্তা বানাচ্ছে রাজ। রোদ বিষয়টা দেখছে। রাজ সামনে থাকা সবাইকে আঘাত করে প্রতিরোধ করল শীতলের কাছে যাওয়ার রাস্তা। চারদিকে বৃষ্টির পানি লাল হয়ে গিয়েছে। রাজ আর শীতলের ভালোবাসার প্রমাণ স্বরূপ। রাজ চিৎকার করে বলল, আরও কেউ কি আছে যে আমার ভালোবাসার পথে দাঁড়াবে? এমন সাহস আরও কারো আছে? রাজ শীতলের নাম ধরে চিৎকার করে বলল,
শীতল, কোথায় তুমি? তোমার জানোয়ার অমানুষ স্বামীর কাছে চলে এসো। আমার যে আর সহ্য হচ্ছে না। আমি রক্তের বন্যা বইয়ে দেব যদি তুমি না আসো। শুনতে পাচ্ছ তুমি? তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। মৃত্যু ছাড়া আমি আজকে তোমায় এখান থেকে না দেখে যাব না। রাজরাস্তার সাইডে এসে হাঁটু ঘেরে বসে মাথায় হাত দিয়ে নিচে বসে কাঁদছে। হঠাৎ সে মাথায় কিছু অনুভব করল। রাজ পেছনে ফিরে রোদকে দেখতে পায়। রাজ আঘাত করতে চেয়েও করেনি, শুধু শীতলের মুখের দিকে চেয়ে। রাজ আবারও শীতলের বারান্দার দিকে তাকাল। রাজ দেখতে পেল শীতল লাল শাড়ি পরে রোবটের মতো দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। রাজের ঠোঁটে হাসি ফুটল। পৃথিবীর কোনো কিছুতে তার খেয়াল নেই। হঠাৎ সে অনুভব করল পিঠে ব্যথা হচ্ছে। তবুও তার এদিকে খেয়াল নেই। রোদ সেই সুযোগে ইশারা দিয়ে গার্ডের কিছু একটা বলল। রাজকে গার্ডরা পেছনে দিকে চেপে ধরে একেবারে রোডের মাঝখানে ফেলে দিল। রাজ কিছু বোঝে ওঠার আগেই একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে রোডের পাশে ফেলে দিল। পুরো রোড রাজের রক্তে ভেসে যাচ্ছে। রাজের সেদিকে খেয়াল নেই। তার ঠোঁটে এখনো হাসি। শীতল এই দৃশ্য দেখার আগেই বারান্দা থেকে সরে রুমে এলো। শীতল রোবটের মতো রুমের মাঝখানে এলো। তারপর নিজেই নিজের শাড়ি খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। শীতল ডোর লক করে সোজা বেডের নিচে বসে পড়ল। শীতলের চোখ থেকে পানি পড়ছে। বুক ফেটে কান্না আসছে তার। শীতল, আমাকে ক্ষমা করে দিন আপনি। আমাকে ভুলে যান আপনি। আমরা আর কখনোই এক হতে পারব না। শীতল কিছুদিন আগের কথা ভাবতে লাগল। রাজের ফোন আসা মাত্রই শীতল ফোন রিসিভের জন্য হাত বাড়াল। তখনই রোদ আর বাবা মা রুমে প্রবেশ করল। রোদ শীতলের হাত থেকে ফোন ছুঁড়ে ফেলে ভেঙে ফেলল। শীতল অবাক হয়ে তাকাল সবার দিকে। রোদ, দেখ শীতল, সোজা কথা সোজাভাবে বলছি আমি। তোর রাজের কথা আমি সব শুনেছি ক্লিনিকের আড়াল থেকে। রাজ তোকে। রোদ কিছু থেমে বলল। রাজ তোকে রেপ করে বিয়ে করেছে। রোজার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে ও। ভাইয়া, সে সব পুরনো কথা। এখন উনি ভালো হয়েছে। নিজের ভুল বুঝতে পেরেছে। পুরনো কথা না নতুন কথা সে সব জানি না আমরা। রাজ আর তোর সম্পর্ক এখানেই শেষ। রাজের কাছে তোকে আর পাঠাবো না আমরা। শীতল বিষম খেয়ে বলল। কি সব যাতা বলছো ভাইয়া? আমি ওনার স্ত্রী আর উনি আমার স্বামী। আমার ঠিকানা উনি। মা, রোদ যা বলছে সে সব ঠিক বলছে মা। আমি তোকে বলেছিলাম একদিন রাজকে স্বামীর মর্যাদা দিতে। এখন আমি বলছি তুই সব ভুলে যা। এই মিথ্যে সম্পর্ক থেকে বেরিয়ে আয়। তোকে একটা রেপিস্টের সাথে থাকতে দিতে পারি না আমরা। শীতল, মা কি সব বলছো? উনি যাই হন আমার স্বামী। আমি উনার সাথেই থাকব। মনে প্রাণে আমি উনাকে স্বামী হিসেবে মানি। বাবা, দেখো মা, এতদিন আমরা তোমাকে ভুল বুঝেছি। আমরা আসল ঘটনা জানতাম না। তোমার কোনো দোষ নেই। এখন তোমার পাশে আমরা সবাই আছি। তুমি ভয় পেও না। ওকে ডিভোর্স দিয়ে দাও। 1 বছর যাবত ও তোমার সাথে অন্যায় করেছে, অত্যাচার করেছে আর না। শীতল ডিভোর্সের কথা শুনে চমকে গেল। শীতল, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার স্বামীর নামে কোনো কথা শুনতে চাই না আমি।
আমি চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে আমার স্বামীর বাড়ি। শীতল এক পা এগুতেই রোদ বলল, আর এক পা এগুলেই তুই রাজের ধ্বংস দেখবি। শীতল ফিরে তাকাল। রোদ, জানোয়ারকে রেপের দায় জেলে পাঠা সারা জীবনের জন্য। ওর মান সম্মান নষ্ট হয়ে রাস্তায় গড়াগড়ি খাবে। তুই এটাই চাস? শীতল, ভাইয়া চুপ করো। এসব কি বলছো? এমন কথা বলো না। উনার বিন্দু পরিণাম ক্ষতিও চাই না আমি। বাবা, তাহলে আমরা যা বলবো তাই করবে, তুমি কথা দাও। মা, তোর ভাই আর বাবা ঠিক বলেছে শীতল। তোর হাতে সবকিছু। ওই জানোয়ারকে মাফ করে দেব যদি তুই আমাদের কথা না শুনিস। রোদ, এখন তুই ডিসিশন নে। কি করবি? শীতল ফ্লোরে বসে পড়ল। মা, আমাদের মাঝে যে সব কথা হয়েছে তা রাজকে বলবি না খবরদার, তাহলে আমাদের চেয়ে খারাপ কেউ হবে না। বাবা, কখনো ফিরে যাবে না তুমি, আর কিছু বলবে না রাজকে। আমরা যা বলবো তাই বলবে ওকে প্রয়োজনে। শীতল কান্না করতে শুরু করল। রোদ, আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নে। যদি কখনো তুই রাজের কাছে ফিরে যাওয়ার চিন্তাও করিস তো আমাদের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। বাবা মা সহ আমি ফাঁসি দেব গলায়, খোদা তায়ালার কসম। শীতল অবাক হয়ে তাকালো সবার দিকে। রোদ, কথাগুলো মাথায় ঢুকিয়ে নে। কখনো ওর কাছে যেতে বা কিছু বলতে পারবি না নিজের ইচ্ছায়। রাজের মতো জানোয়ারকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে ইচ্ছে করছে। এত বড় সাহস ওর! ও আমার একমাত্র আদরের কলিজার বোনের সাথে এমন জঘন্য কার্যাবলী করেছে। শুধু তোর দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। কিছুদিন দূরে থাকলে রাজকে ভুলে যাবি। তোর নতুন জীবন শুরু হবে। শীতল সেদিন অনেক কান্না করে সবাইকে বুঝিয়েছিল, রাজের মতো পা ধরে পর্যন্ত ভিক্ষা চেয়েছিল রাজের কাছে ফিরে যেতে। বাট কেউ তা বোঝেনি। শীতল তখন জ্ঞান হারিয়েছিল। বাস্তবে ফিরে এসেও শীতল কাঁদতে কাঁদতে জ্ঞান হারাল। সবাই শীতলের রুমের ডোর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সকালে রাজের জ্ঞান ফিরল ক্লিনিকে। চাচা রাস্তা থেকে রাজকে তোলে এনে ক্লিনিকে নিয়ে এসেছে। মাথায় বেন্ডেজ করা রাজের, বুকেও বেন্ডেজ করা। জ্ঞান ফিরে রাজ চুপচাপ আধশোয়া অবস্থায় বসে আছে, চোখ বন্ধ করে। রাজ হঠাৎ স্বাভাবিক হয়ে বলল, চাচা শীতল এখন কোথায়? ঢাকাতেই আছে না পুরো গোষ্ঠী কোথাও লুকিয়ে রেখেছে? চাচা, ওরা কেই নেই। শীতলকে নিয়ে তোমার ভয় ঢাকা ছেড়ে ময়মনসিংহে গিয়েছে। রাজ হাসতে হাসতে বলল, রাজকে ওদের এত ভয়? আমার ভালোবাসাকে আমার থেকে লুকিয়ে রেখেছে। চাচা ময়মনসিংহে যায় না অনেক দিন ধরে। ময়মনসিংহে পাহাড় দেখি না অনেক দিন ধরে। মক্তগাছার সেরা জিলেপি অমৃতি খায় না। গেট রেডি করন, ময়মনসিংহে যাব। শীতল তাদের ময়মনসিংহে পুরনো বাড়িতে দাঁড়িয়ে আছে বারান্দায়। বারান্দা থেকে ব্রহ্মপুত্র নদের রূপ দেখছে সে, আর রাজকে ফিল করছে। হঠাৎ সজল এসে বলল, হাই শীতল, হোয়াটসঅ্যাপ? শীতল পেছনে ফিরে তাকালে। সজল বলল, আমাদের বিয়ের জন্য তৈরি তুমি? তোমাকে কিছু বলার আছে। কি বলবে? ছোট থেকে আমরা দুজন দুজনকে চিনি। এর বাহিরেও কিছু আছে। তোমার বিয়ে হয়েছিল তাই তো? শীতল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি একজনের ব্যবহারিক। তার চেয়ে বড় কথা হলো আমি ভার্জিন নয়। সজল হেসে বলল,
এসব ভার্জিনিটি 16 টাকা দিয়েও পাওয়া যায় তুমি জানো? প্রতিদিন ইচ্ছেকৃত কত স্কুল পড়ুয়া মেয়ে তাদের বয়ফ্রেন্ডের কাছে ভার্জিনিটি হারায়। সেখানে তোমাকে জোরপূর্বক। যাই হোক, এসব তুচ্ছ বিষয় নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না, কারণ আমি তোমায় ভালোবাসি। রাজ ময়মনসিংহে এসে পড়েছে দুপুরের মধ্যেই। ময়মনসিংহে পা রেখেই বলল, আমার ভালোবাসাকে নিজের জন্মভূমি থেকে জয় করব। দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। ময়মনসিংহের হুমায়ূন আহমেদে উপন্যাস যেমন বিখ্যাত তেমন অমায়িক। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে রাজ তাদের প্রেমের কাহিনী নিয়েও একটা উপন্যাস লিখাত স্যারকে দিয়ে। রাজ সরাসরি মক্তগাছা গেল। সেখান থেকে সরাসরি অমৃতি খেতে গেল সে। কয়েকদিন ধরে রাজ কিছুই খায়নি। এভাবে থাকলে সে লড়াই করার জন্য কোনো শক্তি পাবে না। এদিকে সে খেতেও পাচ্ছে না শীতলের বিরহে। রাজ ভাবল যদি নিজের দেশের বাংলাদেশ বিখ্যাত ময়মনসিংহের অমৃতি খেতে পারে। শীতল বিছানায় বসে বসে কাঁদছে। সে কি করবে না করবে ভাবতে পারছে না। রাজের জায়গা অন্য কাউকে কিভাবে দেবে সে? সে যে রাজকে জীবনের থেকেও ভালোবাসে। রাজের কষ্ট শীতল নিজের চোখে না দেখলেও তার অনুভূতি বলছে সে ভালো নেই। 2 দিন পর রাজ খোঁজে পেল শীতলের বাড়ির ঠিকানা। রাজ লেট না করে শীতলের বাড়ির পেছনে দিকে গেল ড্রাইভ করে। শীতলের রুম আন্দাজ করতে পেরেছে কিছুটা রাজ। রাজের মন বলছে শীতল ঠিক এই পাশেই আছে। শীতলদের বাড়ির পাশ দিয়ে শান্তশিষ্ট ব্রহ্মপুত্র নদ বয়ে যাচ্ছে। রাজ হঠাৎ শীতলকে দেখতে পেল। শীতল জানালা দাঁড়িয়ে কাঁদছে। রাজ সেটা পরিষ্কার দেখতে পেল। রাজের বুক ফেটে যাচ্ছে শীতলের চোখের পানিতে। রাজ শীতলকে কিছুক্ষণ দেখেই চলে গেল। বিকালে সজল জোর করে শীতলকে নিয়ে গেল ঘুরতে বোটানিক্যাল গার্ডেনে ময়মনসিংহের। সেখানে যাওয়ার আগে রোদ সহ শীতলের বাবা মা শীতলকে কিছুক্ষণ থ্রেড করল যেন সে সুযোগে রাজকে ফোন না করে। রাজকে ফোন করলে রোদ আর তার বাবা মা একই দড়ি দিয়ে ফাঁসি দেবে। শীতল ভাবতে পারছে না নিজের বাবা মা এমনকি ভাইও তার সাথে এমন বিহেভিয়ার করবে। শীতলকে পাশে বসিয়ে সজল ড্রাইভ করছে। গার্ডেনে টিকিট কেটে ভেতরে ঢুকতেই শীতলের রাজের কথা আরো বেশি মনে পড়ল। গার্ডেনটা এত সুন্দর জাস্ট বলার বাহিরে। সজল যে এত কথা বলতে পারে এটা তার জানা ছিল না। বক বক করেই যাচ্ছে আর করেই যাচ্ছে সজল। শীতলের মাথা ব্যথা করছে। একটা বাম হলে ভালো হতো, তাহলে মাথা ব্যথা থেকে মুক্তি পেত। হঠাৎ একটা ছোট ছেলে শীতলের উড়না ধরে টান দিল। ছেলেটা দেখতে সেই রকমের কিউট। শীতল ঠিক এমন কিউট একটা বেবি চেয়েছিল আল্লাহর কাছ থেকে তার আর রাজের জন্য। শীতলের আশা আশায় থাকবে। সে কখনো রাজের সন্তানের মা হতে পারবে না। ছেলেটা শীতলকে মাথা ব্যথার একটা বাম দিল। শীতল বামটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। ছেলেটা জানল কিভাবে তার এটা প্রয়োজন। শীতল মাথায় লাগিয়ে নিতেই ছেলেটা দৌড়ে কোথায় যেন চলে গেল। শীতল ও ছেলেটা পেছনে দৌড়ানো শুরু করল। শীতলের মনে হচ্ছে আশেপাশে রাজ আছে, বাট এটা তো অসম্ভব। সে ময়মনসিংহে আর রাজ ঢাকায়। রাজ তো জানে না শীতল কোথায়, তাহলে এখানে রাজের আসা তো সম্ভব না। এত অপমানের পর রাজ নিশ্চয় রেগে আছে। কখনো শীতলের মুখ দেখতে চাইবে না। শীতলের বেশ কষ্ট হচ্ছে এই কথা ভেবে।
খুশিও লাগছে রাজ তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করবে। ভালোই হবে সবকিছু। শীতল হঠাৎ পেছনে থেকে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল, যেটা খুব চেনা চেনা। শীতল তাকিয়ে দেখল রাজকে। শীতলের মাথায় আকাশ ভেঙে পড়ল, সাথে ভয়ও কাজ করছে। সে যে সজলের সাথে এসেছে এটা রাজ জানলে সজলকে মেরাই ফেলবে হয়তো। শীতলজেও ছেড়ে দেবে না রাজ। শীতল চোখ বন্ধ করে রাজের সামনে দিয়ে চলে যেতে লাগল। কোথায় পালাচ্ছ তুমি? শীতল রাজের কণ্ঠ শুনে থামল। রাজের মুখ রাগে লাল হয়ে রয়েছে। সে শীতলকে মনে হয় খেয়েই ফেলবে এমন বোঝা যায়। শীতলের বেশ ভয় লাগছে। সে কি করবে বুঝতে পারছে না। রাজের সাথে নিজে থেকে কথা বললে ওয়াদা ভঙ্গ করলে সবার মৃত্যু দেখতে হবে তার। শীতল কিছু বোঝে ওঠার আগেই রাজ শীতলকে ঠোঁট নিজের ঠোঁটে লাগিয়ে দিল। আশেপাশে লোকজন নেই তেমন। চারদিকে শুধু সবুজ সবুজ গাছপালা, ফুল। সজল শীতলের জন্য আইসক্রিম কিনতে গিয়ে ফিরে এসে দেখে শীতল নেই। রাজ শীতলের ঠোঁটে অনেকক্ষণ চুমো খেল। শীতল আটকাল না। সে তো নিজে থেকে কিছু করছে না। রাজ তাকে জোর করছে। রাজ শীতলকে খুব কাছ থেকে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ৩-৪ দিন ধরে তোমায় না দেখতে পেয়ে। আজ প্রাণ ফিরে এসেছে তোমাকে দেখে। তোমার স্পর্শের ছোঁয়ায় জীবন ফিরে পেয়েছি। শীতল চুপচাপ। সে রাজের দিকে একবার তাকিয়ে দেখল শুধু। রাজের শরীর ভেঙে পড়েছে। রাজের উপর তার পরিবার অত্যাচার করে কি হাল করেছে। শীতল মনে মনে চাচ্ছিল রাজ যেন তাকে আরেকবার জড়িয়ে ধরে চুমো খায়। এতে তার কষ্ট লাঘব হবে কিছুটা। যেই ভাবা সেই কাজ। রাজ শীতলকে আবার জড়িয়ে ধরে আরও কিছুক্ষণ চুমো খেল। রাজ বলল, কে জানে আমার শ্যালক তোমাকে আমার কাছ থেকে আরও কত জায়গায় লুকিয়ে রাখে। আর আমি তোমাকে দেখতে না পেয়ে মরে যাব। তুমি কিভাবে পাচ্ছ আমাকে ছেড়ে থাকতে? আমি তো এক মুহূর্ত পাচ্ছি না তোমাকে ছাড়া থাকতে। এক ফোঁটা পানিও খেতে পাচ্ছি না তোমায় ছাড়া। আমাকে যেতে দিন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। রাজ রেগে বলল, আমি তোমায় না দেখে থাকতে পাচ্ছি না আর তুমি কি না? যাই হোক, তোমায় কিছু বলতে হবে না। সব সমাধান আমিই বের করব। তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসব। শীতল চিৎকার করে বলল, কি চান আমার কাছে আপনি? আমি আপনাকে ঘৃণা করি শুধু। আমার থেকে দূরে থাকুন। শীতল দৌড়ে চলে গেল। সিএনজি নিয়ে সজলকে কিছু না বলেই চলে গেল বাড়িতে শীতল। রাজ শীতলকে বলেছিল সকালে যেন শীতল নিজ হাতে রান্না করে নিয়ে আসে রাজের জন্য। রাজ ততক্ষণ পর্যন্ত কিছুই খাবে না। প্রতিজ্ঞা করেছে রাজ শীতলের হাত দিয়ে খাবে সে। মরে গেলেও এক ফোঁটা পানি পান করবে না সে। শীতল সোজা গিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলল। সে কিছু ভাবতে পারছে না। শীতল ড্রয়ার থেকে ব্লেড করল আর নিজের হাত কেটে ফেলল। হাত দিয়ে রক্ত পড়ছে। শীতলের মুক্তি আজকে। সব দুঃখ আজ মুছে যাবে তার। কারো উপর কোনো অভিযোগ নেই তার। রাজের কথা মনে পড়ছে শীতলের। রাজ শীতলকে মৃত্যুর কথা শুনে পাগল হয়ে যাবে হয়তো। শীতলের হাতের ব্যথা কিছুই না। মনের ব্যথায় যে রক্তক্ষরণ হচ্ছে সেটা যে কতটা কষ্টদায়ক তা যদি কেউ বুঝতে পারত। শীতলের রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে।
শীতলের শুধু রাজের জন্য কষ্ট লাগছে। শীতলের কিছু হলে তো রাজ পাগল হয়ে যাবে। রাজ শীতলের সাথে যে জঘন্য কাজ করেছিল তা নিজের জ্ঞানে করেনি। সে তো এখন অনুতপ্ত। মানুষ মাত্রই ভুল করে। শীতল চেয়েছিল ভাগ্যকে মেনে নিয়ে রাজকে নিয়ে সুখে থাকতে। রাজের সংসার সামলাতে, রাজের বাচ্চার মা হতে। আফসোস এই জীবনে আর তা হল না। মৃত্যুর পরে অন্তত রাজের হতে পারবে সে এই আশায় শীতল আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বেঁচে থাকা কালীন রাজ ছাড়া অন্য কারো হতে চায় না সে। কাজের মেয়ে দরজা খুলে দেখা শীতল মেঝেতে পড়ে আছে। রক্তের গড়াগড়ি চলছে ফ্লোরে। কাজের এক চিৎকার দিল। শীতলকে ময়মনসিংহের মেডিকেলে ভর্তি করা হল। শীতলের জ্ঞান ফিরেনি এখনো। শীতলের তেমন ক্ষতি হয়নি, বাট প্রচুর রক্ত বের হয়েছে। রক্তের গ্রুপ এ নেগেটিভ। এই ব্লাড পাওয়া যাচ্ছে না। রোদ ময়মনসিংহের পুরো তন্ন তন্ন করে ফেলল, বাট কোথাও পাওয়া যাচ্ছে না। শীতলের অবস্থা আগে ভালো হলেও এখন খারাপের দিকে যাচ্ছে। রাজ রাতেই এই খবর পায় তার গোপন সূত্র থেকে। শীতলের আর তার বাড়ির পরিস্থিতি জানার জন্য রাজ গোপন সিকিউরিটি লাগিয়েছে। রাজ এই খবর পাওয়া মাত্রই কার নিয়ে ড্রাইভ করে বাতাসের বেগে মেডিকেলে আসার জন্য রওনা দিয়েছে। রাজের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজের হার্টে ব্যথা ফিল করছে যেখানে শীতল আছে। যেখানে শীতলকে ফিল করে সে। ছোটবেলা 6 বছর বয়সে মা বাবার মৃত্যু দেখেছে সে। নিজের হাতে তাদের কবরে রেখেছিল সে। বোনকে নিজের হাতে মানুষ করেছিল সে। তাকেও অকালে কবরে রেখে আসতে হয়েছিল তাকে। নেশাগ্রস্ত সিচুয়েশনে প্রতিশোধের আগুনে যাকে বেশি ভালোবাসত তার সাথে জঘন্য কাজ করেছিল সে। সে কি এমন করেছিল যার জন্য তার জীবনে এমন জাহান্নাম নেমে এসেছে? রাজের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হল শীতল। সেই শীতলকেও কেড়ে নেওয়া হচ্ছে তার জীবন থেকে। শীতলের কিছু যদি হয় পুরো ময়মনসিংহে আগুন লাগিয়ে দেবে সে। রাজ ড্রাইভ করছে ক্ষুদ্ররত। রাজের এখন যত তাড়াতাড়ি সম্ভব শীতলের কাছে যেতে হবে। রাজ সামনে কিছুই দেখছে না। বাতাসের বেগে ড্রাইভ করছে সে। হঠাৎ একটা কার এসে রাজরে কারকে ধাক্কা দেয়। রাজ কার থেকে ছিটকে পড়ে যায় একটা খাদে। রাজ একটা গাছের ডালে আটকে যায়। খুব শক্ত করে রাজ গাছের ডালে হাত রাখে। রাজ নিচে তাকিয়ে দেখে নিচে বিশাল খাদ। পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। রাজ নিজের জন্য চিন্তা করছে না। শীতলের জন্য চিন্তা করছে সে। রাজ আল্লাহর নাম নিয়ে বলল, হে আল্লাহ, আজকে তুমি আমার কাছে কথা দাও। যদি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে শীতলের জীবন থেকে আমাকে দূরে সরাবে না। যত ঝড়ো আসুক না কেন আমার সাথে থাকবে আর আমার শীতলকে আমার কাছে এনে দেবে। যদি তুমি চাও আমার শীতল আমার না হোক তাহলে আমাকে মেরে ফেলো। আমি বেঁচে থাকা কালীন শীতলকে ছাড়া থাকতে পারবো না। এখন তুমি ডিসাইড করো আমাকে বাঁচাবে নাকি তোমার কাছে নিয়ে যাবে। বেঁচে থাকলে শীতলকে আমার হতেই হবে। কেউ সেটা ঠেকাতে পারবে না। দরকার পড়লে রক্তের বন্যা বইয়ে দেব। রাজ আল্লাহর নাম নিয়ে উঠার চেষ্টা করল, বাট পারল না। উল্টো আরো নিচে নেমে গেল সে। রাজ হলো ছাড়ল না, সে আরো চেষ্টা করল তবুও উঠছে পাচ্ছে না। সে চোখ বন্ধ করে শীতলের ফেস কল্পনা দেখল। শীতলের চোখ, তার ঠোঁটগুলো রাজের চোখের সামনে ভাসছে।
রাজ এবার শীতলের কথা মনে করে আল্লাহর নাম নিয়ে উঠার চেষ্টা করল। একদিনকে ডালটাও ভেঙে যাচ্ছে, আরেকটু বাকি আছে ভেঙে যাওয়ার। রাজ এবার আল্লাহর নাম নিয়ে উঠার চেষ্টা করল। এবার সে পারল সফল হতে। রাজ ছিটকে রোডের মাঝখানে পড়ল। রাজের পিঠের ছাল উঠে গিয়েছে। প্রচণ্ড মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে সে। রাজ চোখ বন্ধ করে আল্লাহকে শুকরিয়া জানালে। আর শীতলের যেন কিছু না হয় সেজন্য আল্লাহর কাছে মিনতি জানাল। আল্লাহ যখন রাজকে বাঁচিয়েছে তার মানে আল্লাহ চাই শীতল রাজের সাথে থাকুক আর তাকে ভালোবাসুক। রাজ উঠে দাঁড়ালো, আবারও কারে বসে ড্রাইভ করছে সে। শীতলের জ্ঞান ফিরেনি। ব্লাড পাওয়া যাচ্ছে না। রাজের ব্লাড এ নেগেটিভ। রাজ মেডিকেলে গিয়ে শীতলের খোঁজ করল। তথ্য অনুযায়ী সে শীতলের ওয়ার্ডের দিকে গেল। সেখানে গিয়ে রাজ শীতলের মা বাবাকে দেখতে পেল। রাজ দৌড়ে গেল সেখানে। শীতলের মা বাবা রাজকে বাধা দিল। রাজের তাদের পায়ে ধরল আবার, যেন শীতলকে এক নজর দেখতে দেওয়া হয় তাকে। তখনই রোদ এসে রাজের কলার ধরে রাজকে বলল, জানোয়ারের বাচ্চা, তুই এখানে কি করিস? তোর জন্য শীতলের এই অবস্থা। তোর অত্যাচারের কথা মনে করে আত্মহত্যার চেষ্টা করেছে সে। তুই কি বলছিস? আমার জন্য শীতল? এটা হতে পারে না। তুই মিথ্যে বলছিস। রোদ, প্লিজ আমাকে শীতলের মুখ একবার দেখতে দে রে। শীতল কেমন আছে বল একবার। ও ঠিক আছে তো? শীতল মরবে নাকি বাঁচবে সেটা তোর জেনে কাজ নেই জানোয়ার। তুই যা করেছিস তাতে মরে গেলেই ওর শান্তি। রাজ রোদকে বলল, চুপ কর, আর বলিস না, আমি শুনতে পাচ্ছি না। তখনই ডক্টর এসে বলল, মিস্টার রোদ, আপনি ব্লাডের ব্যবস্থা করেছেন? এই নেগেটিভ ব্লাড কি পাওয়া গিয়েছে? ডক্টর, আমি আমার পরিচিতদের বলেছি, তারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে। দেখুন মিস্টার, রোগীর সিচুয়েশন ভালো নয়, তাড়াতাড়ি কিছু করুন। রাজ চোখের পানি মুছে লাগল। আমার ব্লাড এ নেগেটিভ, আমি ব্লাড দেব। রোদ, তুই কি করে ভাবলি আমি তোর রক্ত আমার বোনের শরীরে বইতে দেব? দরকার পড়লে ও মরে যাব। রাজ, রোদ, তুই আমাকে যত শাস্তি দিবি সব মানব, বাট আমাকে ব্লাড দিতে দে। শীতলের কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারব না, কখনো দিতে দেব না। শীতল মরে গেলেও না। ডক্টর তাড়া দিচ্ছে, তবুও রোদ মানছে না। রাজ রোদের পায়ে পড়ল, তবুও রোদ মানছে না। রোদ রাজের কলার ধরে রাজকে বাহিরে নিয়ে গেল ওয়ার্ডের। রোদ বলেছে যদি সে আবার তাদের সামনে আসে তাহলে শীতলের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হবে। রাজ আর ভেতরে গেল না। সে ফ্লোরে বসে আল্লাহর দরবারে প্রার্থনা করছে যেন শীতলের কিছু না হয়। ডক্টর জানালো রোদকে ব্লাড পাওয়া গিয়েছে। শীতলকে ব্লাড দেওয়া হলো। রাজ গোপনে জানতে পারল শীতল এখন আউট অফ ডেঞ্জার। রাজ আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। সে মেডিকেল থেকে বাহিরে বেরিয়ে গেল। শরীর বেশ ক্লান্ত। রাজ এমনিতেই ফুটবল, তার উপর সে আবার ব্লাড দিয়েছে শীতলকে। শীতলের জ্ঞান ফিরেছে। সেই জ্ঞান ফিরার পর থেকে রাজের নাম নিচ্ছে বারবার। রোদের বেশ রাগ উঠল শীতলের উপর। বাবা মা বলল, রোদ এখন শান্ত থাক, মেয়ে আগে সুস্থ হয়ে নিক। রোদ, সুস্থ হয়ে কি হবে? আবার তো ওই জানোয়ারের কাছে ফিরে যাবে।
দেখ শীতল, ভালো করে শুনে রাখো। তুই যদি কখনো রাজের নামও নিস তাহলে ওকে জেলে যেতে হবে, মান সম্মান হারিয়ে চির জীবনের মতো। শীতল কিছু বলছে না, সে শুধু চোখের পানি ফেলছে। প্রায় 2 দিন পর শীতল সুস্থ হয়ে উঠল। এই 2 দিন রাজ তার লোকেদের দিয়ে শীতলের খোঁজ নিয়েছে। মাঝরাত ওয়ার্ডের পাশে গার্ড বসে ঘুমাচ্ছে। রোদও চেয়ারে বসে আছে ওয়ার্ডের পাশে। শীতলের হালকা শব্দে ঘুম ভাঙল। সে খুব কাছ থেকে কারো নিঃশ্বাসে শব্দ শুনতে পেল। কেউ তাকে দেখছিল। শীতল চোখ অন করতেই রাজকে দেখতে পেল। শীতল চমকে গেল। রাজ এখানে গার্ডের মধ্য দিয়ে আসলো কিভাবে? রোদ ভাইয়া যদি রাজকে দেখে তাহলে মেরাই ফেলবর রাজকে। শীতল কিছু বলতে যাবে ঠিক তখনই রাজ শীতলের মুখ বন্ধ করে দিল। রাজ শীতলের ঠোঁটে ঠোঁট মিশিয়ে রইল কিছুক্ষণ। জানো, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন এমন করলে? কি হয়েছে তোমার তাও বলছো না? শীতলের চোখের পানি দেখে রাজ বলল, আচ্ছা, কিছু বলতে হবে না তোমায়, আমি সব বের করব। ভাবছো এখানে কিভাবে এলাম? শীতল রাজের দিকে তাকাল। তোমার কাছে আসতে কেউ বাধা দিতে পারবে না। সকল বাধা পেরিয়ে তোমার কাছে আসব, তুমি যেখানে থাকো না কেন। শীতল চোখের পানি ফেলছে শুধু। রাজ শীতলের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে শুধু একটা কথা দাও, কখনো নিজের ক্ষতি করবে না। শেষ পর্যন্ত নিজের সাথে লড়াই করে যাবে। তোমার কি হয়েছে, কেন হয়েছে, এসব কিছু আমি আর জিজ্ঞেস করব না কখনোই। তোমার উপর দিয়ে আর কখনো প্রেশার দেব না আমি। শুধু বলো নিজের কোনো ক্ষতি করবে না। শীতল তবুও কিছু বলছে না। রাজ শীতলের নীরবতা দেখে বলল, ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না। আমার কথা মাথায় রাখবে। আর আমি যা করব তোমার সাথে তাতেও বাধা দিতে পারবে না তুমি। আর যদি নিজের কোনো ক্ষতি করো তাহলে তোমার ফ্যামিলির কি অবস্থা করব তা ভাবতেও পারবে না। শীতল চমকে তাকালো রাজের দিকে। এমন কিছুই করবেন না আপনি, দয়া করে। এইবার খুকুমনির মুখ থেকে কথা বের হল। আর ফ্যামিলির কথা যতটুকু ভাবো ততটুকু থেকে মিনিমাম আমার কথাও ভাবতে, যদি এখন সবকিছু যদি শেয়ার করতে তাহলে আমাদের এত কষ্ট হতো না আর এই দিন দেখতে হতো না। যাই হোক, এসব কথা থাক এখন। রাজ হটপট বের করে খাবার সাজালো নিজের হাতে। শীতল শুধু চেয়ে চেয়ে দেখল। সব শীতলের পছন্দের খাবার। রাজ খাবার নিয়ে শীতলের মুখের সামনে ধরল। শীতল মুখ ঘুরিয়ে নিল। শীতলের ভীষণ ইচ্ছে করছে রাজের হাত থেকে খেতে, বাট পারছে না। শীতলের বুক ফেটে যাচ্ছে রাজের শুকনো অসহায় মুখ দেখে। শীতল জানে রাজও খায়নি। শীতল খেলে রাজ খাবে হয়তো। রাজ কয়েকবার বলার পরেও শীতল খেল না। এবার রাজ শীতলকে জোর করে ধরে খাইয়ে দিল। শীতলের শরীর ফুরবল বলে সে বেশি বাধা দিতে পারল না। শীতলের খাওয়া শেষ হলে রাজ শীতলের ঠোঁটে গালে লেগে থাকা ঝোলটুকু জিহ্বা দিয়ে খেল, শীতলকে অবাক করে দিয়ে। তারপর কিছুক্ষণ শীতলকে জড়িয়ে ধরে শীতলের গলায় মুখ লাগিয়ে শুয়ে থাকল চোখ বন্ধ করে। দুজনের কেউ কথা বলছে না। শুধু তাদের হৃদস্পন্দন কথা বলছে। কথা বলছে তাদের নিঃশ্বাস। শীতলের ইচ্ছে করছে রাজকে জড়িয়ে ধরতে শক্ত করে, যেন রাজের থেকে কেউ তাকে আলাদা করতে না পারে। রাজ বলল, জানো আমার এখন কি ইচ্ছে করছে? আমার ইচ্ছে করছে তোমাকে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতে, যেন কেউ কেড়ে নিতে না পারে। রাজ শীতলের হাত ধরে মন ভরে চুমো খেল।
শীতলের যেই হাত কাটা সেই হাত রাজের বুকের মাঝে দিয়ে রাজ বলল, আমার কষ্ট তুমি বুঝতে পারছ না কি? আমার হৃদয় কি বলে তা যদি একবার শুনতে পারতে। আমার বিশ্বাস তুমি সব শুনতে পারো। রাজ শীতলকে ঔষধ খাইয়ে শুইয়ে দিয়ে চলে আসে। চলে আসার সময় শীতলের দিকে করুণ চোখে তাকালো রাজ। কয়েকদিন পর শীতল ক্লিনিক থেকে ছাড়া পেল। রাজ হঠাৎ সকালে একটা চিঠি পেল। চিঠিটা খুলে দেখল ডিভোর্স পেপার। রাজের মাথায় রক্ত উঠে পড়ল। চলবে।